নওমি, শান্ত হও। আমি সিসিটিভি চেক করছি। আদনান এই আশেপাশেই আছে, আমি নিয়ে আসছি ওকে। কিন্তু নওমি আর কোনো কথা শোনার অবস্থায় নেই। ওর চোখ দুটো উল্টে আসছে, গলার আওয়াজও বুঝে আসছে। আচমকাই ও বিড়বিড় করতে করতে আদনান আর তার পরপরই পুরো শরীরটা ছেড়ে দিল আহিলের বুকের উপর, গড়িয়ে পড়ল। আহিল ওকে ধরে ফেলল। এই নিয়ে 3বার অজ্ঞান হয়েছে নওমি। বুকের সাথে চেপে এক হাতে গাল চাপড়ে বলল, নওমি, নওমি চোখ খোলো। আল্লাহ, কাকে রেখে কাকে খুঁজবো আমি? কেন এমন হচ্ছে? নওমি, তাকাও না। আহিল ওকে কোলে তুলে রুমে নিয়ে শুইয়ে দিল। মুখে পানি ছিটিয়ে দিতেই আধো আধো চোখ মেলে তাকালো। আহিলকে দেখে বিড়বিড় করে বলল, আদনান কোথায়? তারপর সে আশেপাশে তাকালো। হুট করে উঠে বসে আহিলকে জড়িয়ে ধরে কেঁদে উঠল সে। মানসিক চাপে কি করছে নিজেও জানে না। স্বাভাবিক অবস্থায় যে মেয়ে ধারে কাছেও আসে না, সে এখন ওকে জড়িয়ে ধরেই কাঁদছে। নমি আহিলের বুকের কাছে শার্ট খামচে ধরে ফুপাতে ফুপাতে বলল, আপনি ওই ফিরিয়ে এনেছেন কেন বলেন তো? না আনলে তো আমার আদনানকে কেউ টার্গেট করতো না। আমার আদনানকে এনে দিন না প্লিজ। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমার ছেলেকে এনে দিন। কাঁদতে কাঁদতে আহিলের বুকে মাথা ঠেকিয়ে বলল, আমার ছেলেকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? ও তো একা একা একটুও থাকতে পারে না। আমার ছেলেকে একটু এনে দিন না। ও নিশ্চয়ই কাছে, ও নিশ্চয়ই ওর মাকে খুঁজছে। আহিল নমিকে নিজের বুকের সাথে আরও শক্ত করে মিশিয়ে নিল। ওর নিজের চোখ দুটোও তখন ঝাপসা হয়ে এসেছে, কিন্তু এই মুহূর্তে ওকে শক্ত থাকতে হবে। সে নমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অবরুদ্ধ গলায় বলল, নওমি, প্লিজ নিজেকে শক্ত করো। আমি বলছি তো আদনানকে এনে দেবো। এভাবে ভেঙে পড়লে তো হবে না। কিচ্ছু হবে না আদনানের। আমার উপর ভরসা রাখো। আহিলের এই কথা নমির কানে পৌঁছলো কিনা জানা নেই, তবে তীব্র মানসিক ক্লান্তি আর অনবরত কান্নায় ওর শরীরটা আবারও অসাড় হয়ে আসতে লাগলো। আহিলের শার্ট খামচে ধরে রাখা ওর আঙুলগুলো একটু একটু করে শিথিল হয়ে এলো। চোখ দুটো বন্ধ হয়ে ও আবারও নিস্তেজ হয়ে আহিলের কোলের ওপর গড়িয়ে পড়ল। আহিলের মা এগিয়ে এসে বলল, আহিল রে, এমন হলে তো মেয়েটা মরে যাবে। তুই ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখ, তাতে যদি একটু শান্ত থাকে। না হয় মানসিক যন্ত্রণাও সহ্য করতে পারবে না। আহিল ভালো করেই জানে নমির মস্তিষ্ক এখন তীব্র শকের মধ্যে দিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ও বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ও নমিকে বিছানায় শুইয়ে দিয়ে ড্রয়ার থেকে একটা মাইল্ড সিডেসিভ ইঞ্জেকশন বের করলো। নমির হাতে ওষুধটা পুশ করে দিতেই কিছুক্ষণ পর নমি ছটফটানি একটু কমলো ও এক গভীর ঘুমে তলিয়ে গেল। আহিল ওকে রেখে বেরোনোর সময় মাকে আর চাচিকে বলে গেল, ওর পাশ থেকে কেউ সরবে না। আমি আদনানকে নিয়ে আসি। আহিল বেরিয়ে গেল। যেতে যেতে ফোন বের করে বলল, যেমনে পারবি অমনে ট্র্যাক করবি। যেভাবে পারবি এই লোকরে ধরে আনবি। এই জিনিস নিয়ে যদি ব্যর্থ হস তাহলে তোদের খবর আছে। ভদ্র আহিল তার ছেলের জন্য তোয়াক্কা করল না কোনো ভদ্রতা। দ্রুত পাড়িয়ে বেরিয়ে যেতে যেতে হঠাৎ কানে সন্দেহভাজন কিছু আসলো। গন্তব্য পরিবর্তন করে অন্যদিকে চলে গেল সে। একটা আধো অন্ধকার রুমে বসে আছে আদনান। ছটফট করছে সে। এখানে ভালো লাগছে না। চেনা জানা কেউ নেই। 3টে লোক আছে সামনে। এবার কান্না পাচ্ছে তার। ঠোঁট ফুলিয়ে বলে উঠল, মাল কাটে দাবো। ছলছল চোখে চেয়ে আছে সে। এক্ষুনি কেঁদে দিবে ভাব তার। সামনে বসে থাকা লোকটা বিরক্ত হয়ে বলল, যেতে হবে না, চুপচাপ বসে থাক। তোর মাকেও এখানে নিয়ে আসবো, তারপর দুইটাকে বোঝাবো কথা না শোনার ফল। আদনান বাকিটুকু না বুঝলো, ভারী কণ্ঠে এইটুকু বুঝলো তাকে মায়ের কাছে যেতে দেয়া হবে না। সে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। তার কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে, কিন্তু কেউ এগিয়ে এসে কোলে তুলছে না। আবার না কেউ এসে মায়ের মতো বুকে জড়িয়ে কান্না থামাচ্ছে। বরং তার কান্না দেখে সামনের 2জন লোক যেন পৈশাসিক শান্তি পাচ্ছে। একজন বিরক্ত হয়ে বলল, কিডন্যাপ করতে বললো, করলাম। এসব সহ্য করতে হবে কয় নাই তো। বেটা নিজের ঝামেলা নিজে শেষ করতে পারে না। হুদায় আম করে এটা সামলাতে দিল, কানের পোকা বের করে দিল এই পলায়। এই কানা থামা। শেষ লাইনটা ধমকে বলল। আদনান ভয় পেয়ে কান্না থামিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে দেখল। কেউ তো এইভাবে ধমকায় না। মুহূর্তেই ভেজা চোখ মুখ ফুলিয়ে আবার অস্পষ্ট স্বরে ডাকল, বাবা। আমার বাবাকে ডাকস কেন? কেউ আসবে না। আদনান থামল না। ফের একইভাবে বলার চেষ্টা করলো। বাবা দাবো। বাবা। আদনানকে থামাতে চাইল লোকটা।
সেটা একদম চুপ করবি। এক পর্যায়ে লোকটা এক ধমক দিয়ে টেবিলে চাপড়ে উঠে দাঁড়ালো। আদনান ভয়ে আড়ষ্ট হয়ে আবার দুই হাতে নিজের চোখ দুটো ফুপিয়ে ফুপিয়ে কান্নার ধাক্কায় ওর ছোট্ট শরীরটা দুলে দুলে উঠছে। মা নেই, বাবা নেই, তুই নেই, নেই। ছোট্ট মনটাও বুঝতে পারছে এটা কমফোর্ট জোন না। এই চরম আতঙ্কের মাঝেও ওর অবুঝ মন অবচেতনভাবেই সেই মানুষটাকে ডাকছে, যার হাত ধরে ও গত দুদিন ধরে নতুন নতুন গাড়ি খেলেছে, যার সাথে সে খুব ঘোরাফেরা করেছে, খেলেছে, যার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। মায়ের থেকেও যেন বেশি মনে পড়ছে তাকে। একটা লোকের বোধহয় মায়া লাগলো। সে অন্যজনকে বলল, ছোট একটা বাচ্চারে মাইরা কি পাইব? এই কি দুষ করছে? আরে টেহা লোভ মানুষে অমানুষ বানায় ফেলায়, বুঝছোস? সেখানে এই বাচ্চা পোড়া কিচ্ছু না। হরে, বলেই লোকটার মাথা নাড়ল। আরেকজন বলে উঠল, এইসব না বলে এক কাম কর, স্যার জানতে পারলে তোর টাকার লোভ গুছিয়ে দিবে। তুইও টাকার জন্যই এই কাজ করতেছিস। হইছে, তোরে কোন লাগবো না। তুই বেশি শিক্ষিত মারাইস না। একজন ফোন বের করে কল দিল কাউকে। সে রিসিভ করতেই বলে উঠল, স্যার এই পোলাটারে কি করবো? হে তো মা বাপ কইয়া পাগলা বানাই যাচ্ছে। ওপাশ থেকে ধমকে উঠল লোকটা। তুই এইটা জানার জন্য আমাকে কল দিয়েছিস? বাচ্চাদের কিভাবে শান্ত করতে হয় জানিস না? ওরে, এভাবে শান্ত করবি, কিন্তু আমাকে কল করে ডিস্টার্ব করবি না একদম। ওকে স্যার। আর হ্যাঁ, একে বেশি কান্নাকাটি করতে দেওয়ার দরকার নেই, পরে স্বার্থ হাসিলের আগে খতম হয়ে যাবে। শোন, তোর এখন পরিত্যক্ত ট্যানারি থেকে কোথাও সরানোর দরকার নেই। যেখানে আছিস সেখানেই থাকবি, বুঝেছিস? কোনো মুভমেন্ট দরকার নেই। আহিল লোক লাগিয়েছে খোঁজার জন্য, ওদের মাথায় ট্যানারির কথা আসবেও না। বলতে বলতে ফোন কেটে দিল। ওপাশ থেকে ফোনের লাইনটা কেটে যেতেই লোকটা একটা অস্থির শ্বাস ফেলে মোবাইলটা পকেটে ঢোকালো। অন্য দুজনের দিকে তাকিয়ে বলল, শুনলে তো স্যারের কড়া নির্দেশ। আপাতত ওরে নাড়াচাড়া করানোর দরকার নেই, এখানে চুপচাপ লক করে রাখ। হ, আমি চা খাইয়া আইতাছি, থাক তোরা। একজন বেরিয়ে যেতেই ওরা এলোমেলো হয়ে ছিয়ে পড়ল। আমি একটা ঘুম দিয়ে উঠি, এটা সেফ জোনে আছে। আধ ঘন্টার মতো পেরিয়ে গিয়েছে। হঠাৎ কাঠের ভারী দরজা খোলার শব্দ হলো। একজন ঘুমে আচ্ছন্ন, অপরজন ঝিমোচ্ছে। এইদিকে কাঁদতে কাঁদতে আদনান ফ্লোরের এক পাশে কাত হয়ে ঘুমিয়ে পড়ল। ধুম করে লোহার কিছুর আওয়াজে ধরফরিয়ে উঠে বসলো ঝিমোতে থাকা লোকটা। অন্যজনকে ঠেলে বলল, এই কিসের আওয়াজ হইল? এবারটা উঠ না। ওর ধাক্কায় লোকটা কিছু বুঝে ওঠার আগেই ধুলো আর অন্ধকারের বুক চিরে একজোড়ার রক্তবর্ণ চোখ আর ইস্পাত কঠিন অবয়ব ভেতরে প্রবেশ করলো। সাদা শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গোটানো, কপালে আর ঘাড়ের রগগুলো রাগে ফুলে ফেপে নীল হয়ে আছে। এই কেডা তুই? এনে কি? অবয়ব কোনো জবাব না দিয়ে এগিয়ে আসতে লাগলো। দেখে লোকটা সুযোগ বুঝে কোমরে হাত দিয়ে কিছু একটা বের করার চেষ্টা করতেই তার উপরে চিতাবাঘের মতো ঝাঁপিয়ে পড়ল অবয়বটা। মুহূর্তেই নিজের ডান হাত দিয়ে কোমরের পেছনে গুজে রাখা সেই জিনিসটা টেনে বের করলো। এই জিনিসও গত 9 বছর ছুঁয়েও দেখেনি। একটা চকচকে কালো পিস্তল। পেছন থেকে অন্য একজন ছুটে আসতে বুঝতে পেরে পেছনে ঘুরে পিস্তলের বাট দিয়ে লোকটার চোয়ালে সজোরে একটা আঘাত করতেই মট করে হাড় ভাঙা শব্দ হলো। লোকটা মুখ থুবড়ে রক্ত বমি করে মেঝেতে লুটিয়ে পড়ল। আমার ছেলের দিকে হাত তোলার সাহস কোথেকে পেলি তোরা? কলিজা খুব বড় বুঝি? আহিল পিস্তলের নলটা সোজা অপর লোকটার কপালে ঠেকিয়ে দিল। ওর গলার স্বর এতটাই নিচু আর ঠান্ডা যে শুনলে মেরুদণ্ড দিয়ে হিমশীতল বয়ে যায়। পাশে তাকিয়ে আদনানকে এই নোংরা মেঝেতে ওভাবে গুটিসুটি মেরে অবহেলায় পড়ে থাকতে দেখে আহিলের মাথার ভেতরে শেষ বিবেকটুকুও ছাই হয়ে গেল। সে হুঙ্কার দিয়ে বলল, কোথায় হাত দিয়েছিস তোরা জানিস না? চিনিস না আমায়? চালাবো বুলেট। বুলেটটা তোর মাথার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হবে। বাবার গলার তীব্র আওয়াজ এবং ধস্তাধস্তির তুমুল শব্দে আদনানের ঘুম ছুটে গেল। পিটপিট করে ঝাপসা চোখে হিংস্র চেহারার আহিলকে দেখেও ও একটুও ভয় পেল না, কারণ ওর অবুঝ মন খুব ভালো করেই জানে এই মানুষটা অন্য কেউ নয়। এই মানুষটা ওর সুরক্ষা প্রাচীর।
ও যেন এতক্ষণে ওড়ার জন্য নিজের শক্ত ডানা খুঁজে পেয়েছে। আদনান 2 হাত বাড়িয়ে ওখান থেকেই চিৎকার করে কেঁদে উঠল। বাবা। এই প্রথম কোনো চকলেটের লোভ ছাড়া, কোনো জোর জুলুম ছাড়া, এক তীব্র অধিকারের টান আর পরম ভরসায় আদনানের মুখ থেকে নিজের জীবনের শ্রেষ্ঠ এবং বহুল আকাঙ্ক্ষিত ডাকটা শুনল আহিল। সেই ডাক শোনার জন্য সে তীর্থের মতো অপেক্ষা করেছিল। এমন এক মুহূর্তে সে সেটা শুনতে পেল। ডাকটা শোনা মাত্রই আহিলের ভেতরে সেই ভয়ঙ্কর রূপটা যেন এক নিমিষেই বাতাসে মিলিয়ে গেল। ও 1 সেকেন্ডও দেরি না করে পিস্তলটা ওভাবেই লোকটার দিকে তাক করে রেখে বাঁ হাত বাড়িয়ে আদনানকে ডাকলো। আদনান ছোট্ট ছোট্ট পায়ে কাছে যেতে আহিল এক টানে ওকে নিজের বুকের সাথে লেপটে নিল। বুকের সমস্ত ওম ঢেলে দিল আদনানের ধুলো মাখা কাঁধে, মুখ গুজে দিল আহিল। ততক্ষণে পেছন থেকে আরও 3 জন লোক এসে ওই 2 জনকে ধরে নিল। আহিল সরে এসে আদনানকে আদরে আদরে ভরিয়ে দিতে দিতে বিড়বিড় করে বলল, বাবা এসে গেছে সোনা, তোমার বাবা এসে গেছে। আর কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না, কেউ মায়ের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কিচ্ছু হয়নি আমার বাবার, কিচ্ছু হয়নি। আহিল আদনানকে নিয়ে বেরোতেই 2 জন লোক সামনে এসে বলল, আমি যদি সঠিক না হতাম তাহলে এতদূর কিভাবে আসতাম আসল ঠিকানায়? সেটা আমি কি করে বলবো? এদের মুখ থেকে কিছু বের করতে পারিস কিনা দেখ। আমি গেলাম। ছেলের মা ওদিকে অস্থির হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। বলতে বলতে গাড়ির দিকে চলে গেল আহিল। আদনান এই যে বাবার কাঁধে মাথা রেখেছে, আর উঠানোর নামই নেই। এত কিছুর পরও আহিল খুশি মনে রয়েছে। ছেলে তাকে আজ নিজ থেকে বাবা বলে ডেকেছে। আহিল গাড়িতে বসে আদনানকে কাঁধ থেকে তুলে গালে চুমু খেলো। তারপর পুরো শরীর চেক করলো কোনো আঁচ আছে কিনা। কিছু নেই দেখে স্বস্তির শ্বাস ছেড়ে বলল, এই তোকে মেরেছে কেউ? আদনান কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট ফুলিয়ে কেঁদে দেওয়ার মতো করে মাথা নেড়ে বলল। আদনান কেঁদে দিচ্ছে দেখে আহিল ওকে আদর করে বলল, বোকা দিতে। আচ্ছা আচ্ছা, কাঁদে না বাবা, চল বাসায় যাবো, চকলেট দিব, কাঁদবি না হ্যাঁ? চকেট দিবে শুনে আদনান নাক টেনে বলল। আচ্ছা। আহিল আবার ওর ফুলো ফুলো গালে চুমু খেয়ে ওকে কোলে রেখেই গাড়ি স্টার্ট দিল। অন্য সময় হলে আদনান গাড়ি সব ধরে ধরে দেখত, অবাক চোখে সব কিছু পর্যবেক্ষণ করত, কিংবা আহিলকে আধো আধো বলিতে অনেক কিছু বলতো। এই কয়েকদিনে আদনান সম্পর্কে ভালোই ধারণা হয়েছে আহিলের। আজকে বোধহয় ভালোই ভয় পেয়েছে, তাই আহিলের বুকে পিঠ ঠেকিয়ে বসে আছে, মুখে কুলু পেটে। আহিল গাড়ি চালাতে চালাতে ওর মাথায় চুমু খেয়ে বলল, পানি খাবে আদনান? আদনান আহিলের কথায় কোনো উত্তর দিল না। ও শুধু অলসভাবে মাথাটা হালকা দুপাশে নাড়িয়ে বোঝালো ও পানি খাবে না। মুখে রা নেই। আহিলের মন খারাপ হলো কিছুটা। ছেলেটাকে কি ভয় লাগিয়েছে, কেন যে করলো এমন? ও চঞ্চল বাচ্চাটা শান্ত হয়ে গেছে। আহিল এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাত দিয়ে আদনানের কপালে জমে থাকা হালকা ঘামটুকু মুছে দিল। সে দ্রুত বাসায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। ঘণ্টাখানিকের মধ্যে বাসায় ফিরে এলে নমি জেগে বসে আছে অস্থির হয়ে। করিডোর দিয়ে ঢুকতেই দেখল আহিলের চাচা বলল, পেয়েছিস না থেকে? কোথায় পেয়েছিস? আহিল হাঁটা থামিয়ে দিল না, হাঁটতে হাঁটতেই জবাব দিল, যেখানে রাখা হয়েছিল। বলে গটগট পায়ে ভেতরে চলে গেল। ওর এখন লক্ষ্য হলো নমির কাছে যাওয়া। মেয়েটা পাগলই হয়ে যাবে এমন করতে করতে। সে দ্রুত রুমের সামনে যেতেই নমির কান্না শব্দ শুনতে পেল। ওর মুখে শুধু একটাই কথা, আমার ছেলেটাকে এনে দিন, আমি আর কিচ্ছু চাইবো না। ও আমায় ছাড়া থাকেনি, ওকে নিল ওকে। আহিল শব্দ করেই দরজা খুলল। নমি তবুও হেলদোল নেই। নয়না বেগম আহিলের কোলে আদনানকে দেখে বলে উঠল, ওই তো আদনান। এই নমি, দেখ তো ছেলে। নমি তড়িৎ বেগে মাথা তুলে তাকালো। সত্যিই কি আদনান, নাকি ওর সাথে প্রতারণা হচ্ছে? একটু আগেও তো স্বপ্নে আদনান এসেছিল, পরে ঘুম ভাঙতেই বুঝলো এটা স্বপ্ন। এবারও যদি এমন কিছু হয়? নমির নড়াচড়াবিহীন স্তব্ধ রূপ দেখে নয়না বেগম আহিলের দিকে এগিয়ে গেল। আহিল ইশারা করে আশ্বস্ত করে মুখে বলল, সব ঠিক আছে, তোমরা রুমে যাও, আমি সামলাচ্ছি ওকে, চিন্তা করো না। সেটাই ভালো বাবা। নয়না বেগম আর আহিলের চাচি বেরিয়ে গেল। আহিল নমির সামনে গিয়ে দাঁড়ালো। নমি একইভাবে তাকিয়ে আছে। নাও তোমার ছেলেকে এনে দিলাম। নমির স্থির চাহনি দেখে আহিল আবার শোধালো, কি হলো, নিবে না? এটা তোমার ছেলে আদনান। নমি, নমি এটা সত্যি আদনান, ছুঁয়ে দেখো। আহিল এবার উঁচু কণ্ঠে বলে উঠল। নমি যেন বাস্তবে টুপ করে পড়ল। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো।
চোখ মুখ মুছে জিজ্ঞেস করলো। সত্যি আদনানকে এনেছেন? কোথায় পেয়েছেন ওকে? কোথায় ছিল? এত প্রশ্ন পরে করবে, এখন নয়। নমি এগিয়ে এসে আদনানকে কোলে নিতে চাইল, কিন্তু আহিলের কোল থেকে আদনান মাথা তুলছে না। বোঝাই যাচ্ছে খুব ভয় পেয়েছে বাচ্চাটা। নমি ওর হাত টেনে বলল। আমার কাছে আসবে না বাবা, মায়ের কোলে আসো। আদনান তড়িঘড়ি করে ওর হাত ছাড়িয়ে আহিলের গলা জড়িয়ে ধরল। তা দেখে নমি অসহায় চোখে তাকালে ওর চাহনি বুঝে আহিল ওকে আশ্বস্ত করতে বলল। হয়তো ভয় পেয়েছে, একটু পর ঠিক হয়ে যাবে, তুমি অস্থির হয়েও না, একটু দাঁড়াও। কিন্তু নমির যে বুক পুড়ছে। ছেলেটা কোথায় ছিল, কোথায় থেকে পেয়েছে কিছুই বলছে না। এদিকে আদনানকেও কোলে নিতে পারছে না। ও যে তৃষ্ণার্তের মতো ছটফট করছে ছেলেকে বুকে জড়িয়ে নেয়ার জন্য। ছেলেটা আসছে না কেন? মা ওকে দেখে রাখেনি বলে অভিমান করেছে, নাকি বাবা খুঁজে এনেছে বলে বাবা ভালো মা ভালো না? কিন্তু তার যে শান্তি হচ্ছে না ছেলেকে পাওয়া পর্যন্ত। আহিলও বলছে শান্ত থাকতে। ওইদিকে যাকে বুকে জড়িয়ে একটু শান্তি পাবে সেই কলিজার টুকরোও মায়ের কোলে আসতে চাইছে না। নমি আরেকবার ওকে আদর করে ডাকলো। আদনান বাবা আসো, একটু আসো না মায়ের কোলে। তবুও আদনান তো নমির দিকে ফিরেই না, উল্টো আহিলের গলাটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর চওড়া কাঁধে মুখ লুকিয়ে রাখলো। ছোট ছোট হাত দুটো দিয়ে আহিল শার্ট এমনভাবে খামচে ধরে আছে যেন এক মুহূর্তের জন্য আলাদা হলেও ও আবার হারিয়ে যাবে। বোঝাই যাচ্ছে প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিয়ে যাওয়ার পর বাচ্চাটার ভেতরে ভেতরে মারাত্মক ভয় পেয়ে গেছে। নমি এখন কান্না পাচ্ছে, অলরেডি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আহিল ওর অবস্থা বুঝতে পারছে। নমিকে টেনে এক হাতে বুকে জড়িয়ে নিয়ে বলল। এই, এটুকুতেই কাঁদতে হয় নাকি? আদনান একটু পরই ঠিক হয়ে যাবে রে বাবা। আহিলের কোমল কণ্ঠ বলা কথা আর বুকে জড়িয়ে ধরায় নমি আরও নিজেকে সামলাতে পারল না, কেঁদে দিল ঝরঝর করে। আহিলের শার্ট খামচে ধরে আহিলের বুকে চোখের পানিতে ভিজিয়ে দিচ্ছে। আহিল কিছুটা থতমত খেলো, মুহূর্তেই বুঝতে পেরে হেসে ফেলল। এক হাতে ছেলের আরেক হাতে কান্নারত বউকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলো সে। এতে অবশ্য খারাপ লাগলো না, বরং ভালোই লাগলো। যে মেয়েটার ছায়ার নাগাল পেতেও আহিলকে হাজারবার ভাবতে হতো, আজ নিজেই কেমন এক অদ্ভুত খেলায় সেই মেয়েটাই ওর বুকে আশ্রয় খুঁজে নিয়েছে। এক হাতে নিজের অস্তিত্ব জুড়ে থাকা ছেলে, আর অন্য হাতে ভালোবাসার পুরো আকাশটাকে আগলে ধরে আহিলের মনে হলো পৃথিবীর সব যুদ্ধ জয় করা শেষ। এখন শুধু এই মুহূর্তটাকে স্তব্ধ করে রেখে দেয়া যাক। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও নমির কান্নার বেগ অবশ্য কমল না। ও অনবরত আহিলের বুকে মুখ গুজে ফুপিয়েই চলেছে। কতক্ষণের জমানো ভয় আতঙ্ক যেন এই একটা নিরাপদ আশ্রয়ের ছোঁয়ায় পেয়ে বাঁধ ভাঙা বন্যার মতো গলে বেরিয়ে যাচ্ছে। আহিল পরম মমতায় নমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আলতো করে বলল। আর কত কাঁদবে, কান্না থামাও। আমি আদনানকে তোমার কোলে দিচ্ছি, ও একটু ভয় পেয়েছে, তাই কে ডাকছে বুঝতে পারিনি বোধ হয়। আহিল ঘাড় ঘুরিয়ে আদনানের দিকে তাকালো, ওকে আদর করে ডাকলো। আদনান, এই বাঘের ছানা, বাঘের ছানা এমন লুকিয়ে থাকে? আদনান ধীরে ধীরে মাথা তুলল, আশেপাশে তাকিয়ে দেখলো মা আর বাবাকে। মায়ের কান্নারত মুখ দেখে কি বুঝলো কে জানে। সে মা বলে হাত বাড়িয়ে দিল নমির দিকে। নমি আদনানের দিকে তাকাতেই মায়ের চোখের দিকে তাকিয়ে আদনান এবার ঠোঁট প্রসারিত করে ছোট্ট একটা হাসি দিল। নমিও আলতো হেসে আদনানের দিকে হাত বাড়িয়ে দিল। আহিল ওদের দিকেই তাকিয়েছিল। ওর ঠোঁটের কোণে তখন এক চিলতে প্রশান্তির হাসি। নাও, তোমার কলিজার ভয় ভেঙেছে, এবার তোমার কোল ছাড়বে না। নমি আর এক সেকেন্ডও দেরি করলো না, আহিলের কোল থেকে আদনানকে এক টানে নিজের কোলে নিয়ে নিল। আদনানও এবার আর একটু পিছিয়ে গেল না। ও মায়ের গাল দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ছোট্ট ছোট্ট পায়ে দুটো নমির কোমরে পেঁচিয়ে একবারে লেপ্টে রইল। নমিও বিছানায় বসে আদনানের সারা মুখে কপালে দুই গালে পাগলের মতো চুম খেতে লাগলো। ওর মনে হচ্ছিল কত জনম পর ও যেন নিজের হারিয়ে যাওয়া স্পন্দনটাকে ফিরে পেয়েছে। ওকে আদর করতে করতেই বিড়বিড় করলো। কোথায় চলে গিয়েছিলে? আমার কলিজা ছাড়া আমি থাকতে পারি বলো? আর কোথাও যেতে দেবো না মায়ের কাছ থেকে তোমায়। নমির চোখ দিয়ে এখনো পানি গড়িয়ে পড়ছে। আদনানকে বুকে জড়িয়ে নিল। মায়ের বুকের ওম পেয়ে আদনান আরও সিটিয়ে গেল। মায়ের কোলে মুখ গুজে শান্ত হয়ে পড়ে রইল। আহিল খাটের এক পাশে বসে পরম তৃপ্তি নিয়ে মা ছেলের এই ভালোবাসার দৃশ্যটা দেখছিল। নমির ভরসার জায়গা রক্ষা করতে পেরেছে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল।
ফোনে কিছু মেসেজ ঘাটাঘাটি করে উঠে দাঁড়ালো। নমিকে এখনও আদনানকে কোলে নিয়ে বসে থাকতে দেখে বলল, এবার ওকে একটু ফ্রেশ করিয়ে দেয়া দরকার নমি। ওর গায়ে বাইরের ধুলোবলি লেগে আছে। ওর পেটের বোধহয় চড়া খিদেও আছে। সারা রাস্তায় মুখে কুদু পেটে বসেছিল, কিচ্ছু মুখে দেয়নি। সে কখন থেকে পেটে কিছু পড়েনি। আহিলের কথায় নমি হুঁশ ফিরল। ও আদনানের ধুলোমাখা জামা আর উস্কো খুস্কো চুলের দিকে তাকিয়ে আবার চোখ ভরে উঠল ওর। আসলেই তো ছেলেটার যত্ন নেওয়ার দরকার এখন। নমি ওভাবেই আদনানকে কোলে নিয়ে বিছানা থেকে নামতে চাইল, কিন্তু তীব্র শারীরিক ক্লান্তি আর সিডেটিভের রেশে থাকার কারণে ওর পা দুটো একটু টলে উঠল। আহিল চট করে ছুটে এসে নমির কোনোই ধরে ওকে সামলে নিল। নমির কোল থেকে আদনানকে নিজের এক হাতে তুলে নিল আর অন্য হাত দিয়ে নমিকে ধরে বিছানায় বসিয়ে দিল। তুমি বসো, আমি ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। তুমি এখনো দুর্বল। তুমি একটু আম্মুকে বলো ওর জন্য দুধ আর খাবার গরম করতে। নমি কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। আহিল আদনানকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। যেতে যেতে আদনানকে ফিসফিস করে বলল, কিরে বাঘের ছানা, আম্মির কাছে গিয়ে তো বাবাকে ভুলেই গেলি। চকোলেটটা কিন্তু আমার পকেটেই আছে। আদনান আহিলের গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠল, সেই চেনা প্রাণবন্ত হাসি। নমি খুব দ্রুত খাবার নিয়েও এলো। আদনানকে নিয়ে ফ্রেশ হয়ে বেরোতেই নমি আদনানকে বিছানায় বসিয়ে খাওয়াতে নিল। আহিল একটু সরে এসে দাঁড়ালো, একটু খেয়াল রাখলো ওদের ওপর। তারপর নমি আদনানকে খাওয়াচ্ছে দেখে ও খুব সাবধানে কোমর থেকে পিস্তলটা বের করে আলমারির তাক খুলে গোপন এক ড্রয়ারে রাখতে গেল। হঠাৎ পেছন থেকে শোনা গেল নমির কণ্ঠ। আহিল চমকে উঠতেই নমি মুখ চেপে বলে উঠল, ওটা কি? এভাবে ওই পাশে রাখছেন কেন?